আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম অনুষ্ঠান। সিল টিভির প্রতিদিনের সংবাদ শিরোনাম অনুষ্ঠান। অনুষ্ঠানে সম্প্রচারে সহযোগিতা করছেন আজকে আমাদেরকে আলী বুকস অ্যান্ড ভ্যারাইটি স্টোর, বশিকপুর মধ্যবাজার, লক্ষ্মীপুর সিলেট। আজকে সংবাদ শিরোনামে অতিথি আছেন অধ্যক্ষ আব্দুল জলিল, সভাপতি বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি সিলেট মহানগর। জলিল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, সিল টিভির অত্যন্ত প্রিয় এবং পরিচিত মুখ জলিল ভাই সুন্দর বিশ্লেষণ করেন, আজকেও খবর বিশ্লেষণ করবেন। অনুষ্ঠানটি সার্বিক পরিকল্পনায় আছেন শেখ নুরুল ইসলাম। আর আজকেও যথারীতি তিনটি পত্রিকা এসছে আমাদের স্টুডিওতে। সিলেটের স্থানীয় দৈনিক দুটি, সিলেট মিরর এবং জালালাবাদ জাতীয় পত্রিকা আমাদের সময়। তিনটি পত্রিকায় আমি শিরোনাম পড়ব এবং অতিথির কাছে আমরা বিশ্লেষণ শুনবো। শুরু করছি পত্রিকা পড়ার আগে আজকের দিন তারিখটি জানিয়ে দিচ্ছি। আজ শনিবার 7 মার্চ 2026, ইংরেজি 22 ফাল্গুন 1432, 17 রমাদান 1447 হিজরি। আমাদের সময় প্রথম যে খবরটি পড়ে শুনেছি, যুদ্ধের খবর। ট্রাম্পের যুদ্ধের হিসাব পাল্টে দিচ্ছে ইরান। এখানে খবরের কিছু দিক তুলে ধরা হয়েছে, পড়ে শোনাচ্ছি আমি। দ্রুত জয়ের আশা ভেঙে যাচ্ছে ট্রাম্পের, যুদ্ধের এক সপ্তাহে বাড়ছে বাই হতাহত ও আন্তর্জাতিক চাপ। ইসরায়েলের প্রধান বিমানবন্দরে নতুন ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা। এমকিউ হার্মেস ড্রোন ধ্বংসের দাবি ইরানের। পারস্য উপসাগরে আটকা পড়েছে ফ্রান্সের 60,000। জলিল ভাই, আমি মনে করি যে যুদ্ধের খবরটা একটু বিশ্লেষণ পরে আমি অন্য খবরে আসবো আপনার কাছে। ধন্যবাদ আপনাকে। আপনি প্রথমেই দিনখালের যে কথা বলেছেন, আজ 7ই মার্চ, ঐতিহাসিক 7ই মার্চ 1971 সালের এই দিনে শেখ মুজিবুর রহমান, যিনি বঙ্গবন্ধু জাতির পিতা, তিনি 7ই মার্চ ভাষণ দিয়েছিলেন ময়দানে এবং বাঙালিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছিলেন, সশস্ত্র সংগ্রামের জন্য প্রস্তুতির কথা তিনি বলেছিলেন। সেই দিন তিনি প্রকারান্তরে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। সেই দিনকে তাকে শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং তার প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। আপনি মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে শুরু করেছেন, যেহেতু এখন যুদ্ধ নিয়ে কিন্তু আতঙ্ক বাংলাদেশ। ইরান এবং বলতে গেলে পৃথিবীর আমেরিকা সহ পরাশক্তিগুলা সব একত্রিত হয়ে ক্ষুদ্র এক ইরানের বিরুদ্ধে যুদ্ধ করছে। সেই যুদ্ধে আমেরিকার যে পরিকল্পনা ছিল, যে ধরনের ভাবনা ছিল, বর্তমান সময়ে এসে দেখা যাচ্ছে তা সম্পূর্ণ পাল্টে গেছে। তারা যেভাবে হালকাভাবে নিয়েছিলেন, এমন হালকা নয় ইরান। এখানে সঙ্গত কারণেই ইরানের বিরুদ্ধে যে ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে, তার প্রত্যুত্তরে সে মার্কিন এবং মার্কিনীদের স্বার্থ সংশ্লিষ্ট ঘাঁটিগুলাতে ইসরায়েল সহ সে হামলা করছে এবং সেই ঘাঁটিগুলা সে ধ্বংস করে দিচ্ছে। আমেরিকার যে সকল ঘাঁটি নিকট মধ্যপ্রাচ্যে ছিল, সবগুলাতেই সে টার্গেট করেছে এবং ধ্বংস করে দিচ্ছে, যাতে এখান থেকে আমেরিকা নতুন করে কোনো অভিযান পরিচালনা করতে না পারে। তো যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয়, যে হিসাব আমরা দেখতে পাচ্ছি, যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয়, নিঃসন্দেহে ইরানের ক্ষতি হবে, মানুষ নিহত হবে, হয়তো তাদের অনেক ক্ষতি হবে। কিন্তু আমেরিকা এবং তার মিত্র কেউই বেশ সচ্ছল ভালোভাবে ফিরে যেতে পারবেন বলে আমার মনে হয় না। কিন্তু মধ্যপ্রাচ্য নিয়ে কিন্তু এখন একটা সারাটা সমস্ত মধ্যপ্রাচ্য আতঙ্কগ্রস্ত এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর মধ্যেও কিন্তু মারা যাচ্ছে এখানকার হামলার। ইরান তার প্রয়োজনে সে আমেরিকার ঘাঁটিগুলাতে আক্রমণ করছে। আমেরিকার ঘাঁটিগুলা যে যে দেশে আছে, সেখানে যে শুধুমাত্র এই নির্ধারিত অঞ্চলেই আক্রমণ হচ্ছে তা নয়, আশেপাশেও আক্রমণ হচ্ছে। অনেক অনেক ধন্যবাদ জলিল ভাই। যুদ্ধের খবরটা যেহেতু একটা টপ অফ দা ওয়ার্ল্ড এখন এই ইরানের যুদ্ধ বলতে ইরানকে নিয়ে যে মার্কিন এবং ইসরায়েলি যে যুদ্ধ ঘোষণা করেছে, তার জবাবে যে ইরান দিচ্ছে, আপনি সুন্দর বিশ্লেষণ করছেন। কিন্তু ট্রাম্প কিন্তু চিন্তার মধ্যে পড়ে গেছে, খুব সহজে কিন্তু পার পাচ্ছে না ট্রাম্পও। শুধু ট্রাম্প না, বিশ্বের অন্যান্য দেশ, আমাদের মতো দেশগুলো এখানে চিন্তার মধ্যে আছে।
কারণ আমরা যে জ্বালানি পাই সেই জ্বালানির একটা বড় অংশ আসে হরমুজ প্রণালী দিয়ে। অনেক অনেক জ্বালানির ধন্যবাদ কারণে জলিল ভাই। আমাদের- আরো এটা প্রাসঙ্গিক কিছু খবর আছে পাশাপাশি আমাদের কূটনৈতিকদের সম্মানে ইফতার মাহফিলে বাংলাদেশের প্রধানমন্ত্রী বোঝাপড়ায় শান্তি সমৃদ্ধির পথে এগিয়ে যাবে দেশ, ওই কথাগুলো কিন্তু রাজনৈতিক সম্প্রীতির কথা বলা হচ্ছে, পারস্পরিক শ্রদ্ধা এবং সহমর্মিতার মাধ্যমে, সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মাধ্যমে যদি আমরা রাজনীতি এবং রাষ্ট্র পরিচালনা করি তাহলে বাংলাদেশ এগিয়ে যাবে। বাংলাদেশের প্রেক্ষাপটে তেল এবং গ্যাসের সংকটের কথা বলা হচ্ছে। সংকটের গুজবে তেলের পাম্পে দীর্ঘ ভিড় এখানে একটু ব্যাখ্যা করে দিই আপনার সুবিধা হবে আলোচনা করতে। মোটরসাইকেল অকটেন পেট্রোল মাত্র 2 লিটার দেওয়া হচ্ছে একটা স্টেশনে, ফিলিং স্টেশনে। এখানে পেট্রোল দেওয়া হচ্ছে প্রাইভেট কারে মাত্র 10 লিটার। তারপর মাইক্রোবাস এবং অকটেনে যেটা জিপ, যেটা এখানে 20 লিটার থেকে 25 লিটার, সর্বোচ্চ দেওয়া হচ্ছে 200 লিটার, যেটা দূরপাল্লার বাসগুলো আর কি। এই যে একটা নিয়ম করে দিয়ে তেল গ্যাসের যে আশঙ্কার সৃষ্টি, এবং আশঙ্কা অলরেডি আশঙ্কা আছেই, কিন্তু এই পদ্ধতি দিয়ে মানুষ কিন্তু এখন আতঙ্কিত হয়ে গেছে আরো। না, আমাদের জ্বালানির যে হিসাব দেওয়া হয়েছে, রিজার্ভের যে অবস্থা, সেই রিজার্ভের অবস্থা যখন মানুষের সামনে উপস্থাপিত হয়েছে তখন সঙ্গত কারণে মানুষ নিজে থেকেই একটু সেফ সাইডে থাকতে চাচ্ছে, সে অধিক পরিমাণে সংগ্রহ করতে চাচ্ছে। আর এইখানে যে রেশনিং এর কথা যেটা বলা হচ্ছে যে 2 লিটার 10 লিটার এই ধরনের, আমি সঙ্গত কারণে এখন গিয়ে একটা পাম্প থেকে 2 লিটার নিলাম আমার মোটরসাইকেলের জন্য, আমি এখান থেকে হয়তো 10 পরবর্তীতে কিলোমিটার পরে আরেকটা আরেকটা পাম্প থেকে গিয়ে আরো 2 লিটার নিলাম। তার মানে কি এই একই মানুষ বারবার অনেকগুলা পাম্পে ঢু মারছে। হ্যাঁ, এই কারণে প্রত্যেকটা পাম্পেই লাইন লেগে আছে। বলছে এই রেশনিংটা তখন কার্যকরী ভূমিকা রাখতে পারছে না। যুদ্ধের খবরে আরো কিছু কথা আছে। ইরানে কাণ্ডজ্ঞানহীন আগ্রাসনে ফুঁসছেন মার্কিন নাগরিকরা। মার্কিন নাগরিকের কিন্তু বিশাল অংশ এই আমেরিকার বিপক্ষে তারা অবস্থান নিয়েছে, ট্রাম্পের এই শুধু নীতির মার্কিন বিরুদ্ধে। নাগরিক না, পৃথিবীব্যাপী যারা শান্তিপ্রিয় মানুষ সবাই চায় যে পৃথিবীতে আমরা শান্তিতে বসবাস করি, যুদ্ধ কেউ চায় না। হ্যাঁ, তো ট্রাম্প যে যুদ্ধটা যেটা বলা হচ্ছে যে চাপিয়ে দেওয়া হয়েছে ইরাকের উপর, এই যুদ্ধ তো তার একক সিদ্ধান্তের ফলশ্রুতি। সেটা সিনেট বা ইয়ে থেকে সেটা পাশ করে নেয়নি। সাধারণ মানুষ যেটা এই ধরনের যুদ্ধে অংশগ্রহণ, তাদের অর্থনৈতিক ক্ষতি, তাদের মানব সম্পদের ক্ষতি, এটা। তবে আমেরিকার নাগরিকরা কিন্তু এখন একটা ভালো ভূমিকা নিয়েছিল, মানবতার দিকে তারা গিয়েছে। আর যুদ্ধের খবর শেষ করে এখন আমরা অন্যান্য কিছু খবরে আসি। আমরা রমজান মাস চলছে এখন, জাকাত দেওয়ার ইসলামী রীতি, জাকাত দিতে যে পদদলিত হয় বিশেষ করে কাপড় চোপড় ইত্যাদিতে, ইসলামের একটা রীতি আছে। এই রীতি ফলো করার জন্য একটি সুন্দর লেখা লিখেছেন আজকের মুফতি হুমায়ুন আয়ুব। আমাদের দেশে এটা একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে, এটা একটা ফ্যাশনে হতে পারে। হ্যাঁ, হ্যাঁ। যে আপনি জাকাত দেবেন সেটা তো আপনার ধর্মীয় বিধান অনুসারে আপনার উপর কর্তব্য, আপনি সেই কর্তব্য পালনটা এমন ভাবে করবেন যাতে মানুষ উপকৃত হয়। কিন্তু আমরা যেভাবে ফলাও করে প্রচার করে যেভাবে মানুষজনকে ডেকে এনে দেই, অসংখ্য মানুষ যখন একত্রিত হয় শৃঙ্খলার অভাবের কারণে সেখানে মানুষ পদদলিত হয়। আরেকটি পার্শ্ববর্তী দেশের খবরই আমাদের নেপালের খবর। নেপালে নির্বাচন হয়েছে, জেএনজি বিপ্লব, এগিয়ে বলেন্দ্রের দল, যারা বিপ্লব করেছে তারাই কিন্তু বিজয়ের পথে আছে আর কি। তাদেরকে সাধুবাদ জানাচ্ছি আমরা। উত্তরায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, 10 জন দগ্ধ, এই খবরগুলো যেন প্রায় আমরা শুনছি। ভাই জলিল ভাই, এ ব্যাপারে কি সতর্কীকরণ আমাদের একজন বিশ্লেষক হিসেবে কি বলতে পারেন? আমাদের লাইনগুলা দুর্বল। এছাড়াও আমরা যে সিলিন্ডার যেগুলো ব্যবহার করি বাসা বাড়িতে হোক বা গাড়িতে হোক, ওইগুলা নিয়মিতভাবে আমরা পরীক্ষা করাই না। আর আমরা এই ব্যবহার করতে গিয়ে আমাদের বিভিন্ন ধরনের ত্রুটি বিচ্যুতি আছে। তো এই সকল বিষয়ে আমরা যারা ভুক্ত আছি আমাদেরও যত্নশীল হওয়া উচিত এবং রাষ্ট্রীয় ব্যবস্থাপনা এগুলাকে বেশ নজরদারির মধ্যে নিয়ে আসা উচিত। আমরা দেখেছি যখনই কোনো অগ্নিকাণ্ডের কারণ ঘটে তখন সেই অগ্নিকাণ্ডের কারণে যারা আহত হন তারা শেষ অবধি কেউ আর বেঁচে থাকতে পারেন না। হ্যাঁ, এ কারণে আমাদের এই বিষয়ে আরো অধিক নজর দেওয়া প্রয়োজন। আরো যুদ্ধের খবরের মধ্যে আরেকটি খবর আমাদের জন্য রয়েছে, এটা যদিও সরাসরি যুদ্ধ নয়, এটা দুবাই থেকে ফিরলেন আরো 405 প্রবাসী। গতকাল 33টি ফ্লাইটে সংযুক্ত আরব আমিরাত থেকে আটকে পড়া। আর যেটা বলছেন সরাসরি না, কিন্তু দুবাইতে তো ইরান আক্রমণ করেছে এবং এইখানে এই আক্রমণের কারণে আমরা দেখেছি 2 জন মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে আমাদের বড়লেখা উপজেলার একজন মানুষ মারা গেছে।
অর্থাৎ সিলেটের একজন সিলেটের। মানুষ মারা গেছে। তো আতঙ্কগ্রস্ত মানুষ, প্রিয়জনকে বাড়িতে নিয়ে আসার জন্য সবাই উদ্গ্রীব, বাড়ি থেকে সবাই ফোন করতেছে, যোগাযোগ করতেছে যে বাবা যান নিয়ে বাড়িতে ফিরে আসো। তো এই অবস্থায় যেহেতু আকাশ ব্যবস্থাপনা সেটা অনেকটা বন্ধ ছিল, স্থবির ছিল, আপনার বিমান ফ্লাইট ছিল না, এই কারণে মানুষের ভোগান্তির মধ্যে ছিল। এই অবস্থায় আমরা দেখেছি একটি বিমান সংস্থা তাদের ঝুঁকি নিয়ে 2টা রেস্কিউ ফ্লাইট করেছে, তাদেরকে সাধুবাদ জানাচ্ছি আমরা। পরবর্তীতে আরো কিছু দেশের খবর। এখন অ্যান্টিবায়োটিক কাজ করছে না 41% রোগীর শরীরে, আইসিইউতে বাড়ছে ঝুঁকি, চিকিৎসা ব্যবস্থার জন্য একটি নাজুক অবস্থা কিন্তু দেখা দিচ্ছে। দেশের গরিব মানুষ যারা ভালো চিকিৎসা উন্নত জায়গাতে যেতে পারে না, সরকারি হাসপাতালে যাচ্ছে, সেখানে আইসিইউতে অবস্থাটা খুবই খারাপ। আইসিইউ তো অনেক বড় বিষয়। আর আপনি যেটা বললেন অ্যান্টিবায়োটিকের কথা, আমাদের যে সাধারণ রোগী তারা তো সরকারি হসপিটালে গিয়ে চিকিৎসাই পায় না। হ্যাঁ, এই কারণে তারা দ্বারস্থ হয়ে নিজের অঞ্চলের আশেপাশে যারা সাধারণ চিকিৎসক তাদের কাছে গেলেই তো অ্যান্টিবায়োটিক একটা ধরিয়ে দেওয়া হয়। এভাবেই আমাদের যে শরীরের যে ক্ষমতা, সেই ক্ষমতাটা, রোগ প্রতিরোধক ক্ষমতাটা আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে। এই কারণেই এখন আর অ্যান্টিবায়োটিক কাজ করতেছে না। আরেকটি খবর, গতকালকে এই যে আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষিকাকে হত্যা করা হয়েছিল তার আসামি গ্রেপ্তার, ইবি শিক্ষকের হত্যাকারী প্রধান আসামি গ্রেপ্তার। আরেকটি খবর পড়েই আমি অবশ্যই যাচ্ছি, মামলা বাণিজ্যের শিকার ব্যবসায়ীরা ন্যায় বিচার চান, দেশে ফিরতে পারছেন না অনেকে, নেতিবাচক প্রভাব পড়ছে অর্থনীতিতে, টাস্কফোর্স গঠনের দাবি। এই ছিল ব্যবসায়ীদের যারা বিদেশে আছে, আসতে পারছে না দেশে, এর কারণে কিন্তু ব্যবসায়ীরা তো দেশের অর্থনীতিতে একটা বড় ভূমিকা চালিকা পালন শক্তি করে। আমরা বলি। আর যখনই যে সরকার থাকে তখনই তার সাথে সম্পর্ক রেখেই ব্যবসা পরিচালনা করতে হয়। এই কারণে সরকার পরিবর্তনের পরপর যদি তাদেরকে একটা নির্দিষ্ট দলের, একটা সরকারের ট্যাগ দিয়ে তাদের বিরুদ্ধে মামলা পরিচালনা করা হয়, তাহলে তারা তো আর দেশের অর্থনীতিতে সুন্দর বিশ্লেষণ করেছেন। আমরা জাতীয় পত্রিকার প্রথম পৃষ্ঠা শেষ করে শেষ পৃষ্ঠায় একটু যাই। প্রিয় দর্শক, জাতীয় পত্রিকায় অনেক খবর, এর মধ্যে আমরা আজ ঐতিহাসিক 7 মার্চ, যেটা আপনি আগেও বিশ্লেষণ করেছেন, এটা আর শুধু পড়ে শুনলাম। ব্যয় সংকোচন না উদারনীতি, কোন পথে হাঁটবে সরকার? নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যয় বাড়ানোর চাপ, রাজস্ব ঘাটতি, ঋণ চাপ, বাণিজ্য বাজেট প্রণয়নের জটিলতা, মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে জ্বালানি আমদানিতে অনিশ্চয়তা, যেটা অলরেডি কিছু ব্যাখ্যা আপনি করেছেন। 1 বৈশাখ থেকে কৃষক কার্ড বিতরণ করবে সরকার, রাষ্ট্রপতি বলছেন। শিশু প্রহরে প্রাণের সঞ্চার, 21-এর বইমেলায় কালকে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ছিল আর কি, বইমেলার কিন্তু প্রাণ ফিরে পায়নি এবার। বইমেলা যখন হওয়ার কথা তখন হয়নি, মার্চে এসে বইমেলা, যেখানে আপনার স্বাধীনতা দিবস কেন্দ্রিক বইমেলা হয়, সেখানে 21-এর বইমেলা এটা সম্ভব না। তার উপর এখন রমজান মাস। একজন শিক্ষক আমরা পেয়েছি আজকের বিশ্লেষণে, খোলা আকাশে পাঠশালায় নিরক্ষরতা মুক্ত দেশের স্বপ্ন। এখানে আনুষ্ঠানিক শিক্ষার বিস্তারে নতুন উদ্যোগ, এসএসসি এইচএসসি পরীক্ষার্থীরা হতে পারে স্বেচ্ছাসেবী শিক্ষক, প্রান্তিক মানুষকে শিক্ষার আওতায় আনার নতুন সম্ভাবনা। ছোট্ট করে একটু বিশ্লেষণ। অনানুষ্ঠানিক শিক্ষা, যেটা আমরা ছোটবেলা থেকেই দেখে এসেছি, যে বয়স্কদের যে শিক্ষা ব্যবস্থা, কারণ আমাদের দেশের একটা বড় সংখ্যক মানুষ যারা বয়স্ক মানুষ, পড়াশোনা করেনি, তাদেরকে আমরা আগে দেখেছি যে অনানুষ্ঠানিক ভাবে বয়স্ক শিক্ষা ছিল। এখনো আমাদের সমাজে কিছু ছিন্নমূল মানুষ আছে, কিছু পথ শিশু আছে যারা নিয়মিত পাঠশালায় যাওয়ার মতো তাদের সেই অবস্থা নেই, বিভিন্ন শহর কেন্দ্রিক বিভিন্ন জায়গায় অবস্থান করে। তো এই সকল শিশুদেরকে অনানুষ্ঠানিক ভাবে শিক্ষা দেওয়ার একটা ব্যবস্থা করা, এটা নিঃসন্দেহ প্রশংসার দাবি রাখে। আর এখানে যেটা বলা হচ্ছে যে এইচএসসি বা এসএসসি পরীক্ষা দিয়ে যারা অবসর সময় স্বেচ্ছাসেবী হিসাবে যদি তারা দায়িত্ব পালন করে, তাহলে তাদের সময়টাও ভালো কাটলো, আর এই সময়ের মধ্যে নিজেদেরকে একটু অক্ষর জ্ঞান। আরেকটি খবর পরে শেষ করব, দুটো খবর পাশাপাশি। একটা হচ্ছে লন্ডন ফ্লাইটে ত্রুটিতে দায়ী 2 প্রকৌশলী। তারেক জিয়া যখন দেশে আসে সেই সময় লন্ডন ফ্লাইটের ত্রুটি ছিল, এটা এতদিন পর এটা দুই প্রকৌশলীকে দায়ী করা হয়েছে, শনাক্ত হয়েছে। আরেকটি খবর, চট্টগ্রামে ইফতার বাজার, ক্ষতিকর রাসায়নিক চরম ঝুঁকি, স্বাস্থ্য ঝুঁকি। এটা আমরা প্রত্যেক বছরই দেখি, ওই যে ইফতার সামগ্রী মুখরোচক করার জন্য, কালারফুল করার জন্য তারা যে সকল রাসায়নিক দ্রব্য ব্যবহার করা, এগুলা শরীরের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ, ক্ষতিকারক। এত বারবার বলা সত্ত্বেও ব্যবসায়ীরা, যদিও চট্টগ্রামের কথা বলা হচ্ছে, এটা কিন্তু সব জায়গাতে আছে,
এই বিষয়ে একটু প্রশাসন তদারকি করছে, সাধারণ মানুষও একটু চোখ কান খোলা রাখতে হবে এবং ব্যবসায়ীদেরকে অনেক এখানে নৈতিকতার পরিচয় দিতে হবে। থ্যাংক ইউ। আমাদের প্রথম পত্রিকা পড়া শেষ করে আমরা জাতীয় পত্রিকা শেষ করে স্থানীয় পত্রিকার দিকে আমরা চোখ নিয়ে আসছি। আবারও যুদ্ধের খবর। দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান। নগরের পেট্রোল পাম্পে তেল নিতে দীর্ঘ লাইন। জ্বালানি তেল কেনার সর্বোচ্চ সীমা বেঁধে দিল সরকার। এশিয়া জুড়ে তীব্র জ্বালানি উদ্যোগ। জ্বালানি নিয়েই খবর আসছে কি। সিলেটের আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে অনেক কথা উঠেছে। আইন শৃঙ্খলা বাহিনীকে বাণিজ্য মন্ত্রী মুক্তাদির। নগরে ছিনতাইয়ের ঘটনায় পুনরাবৃত্তি দেখতে চাই না। নগরে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত। ঐতিহ্যকে ফেরাতে পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে হবে। সিলেট জাতীয় পাট দিবস পালিত অনুষ্ঠানে বক্তাদের বক্তব্য। রাইস মিলে আগুন, 1.5 কোটি টাকার ক্ষয়ক্ষতি। সিলেটের কানাইঘাট পৌরসভার ঘটনা। বাসযোগ্য নগর গড়ে তুলতে সকলের অংশগ্রহণ প্রয়োজন। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র প্রশাসক মেয়র বলতে গিয়ে তো ভারপ্রাপ্ত মেয়র এটা বলা যায় আর কি। শেষ পৃষ্ঠার খবরটা পড়ে আবারও যে একটা বিশ্লেষণ আপনি করবেন। কূটনীতিকদের সম্মানে ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এবার কুয়েতে মরুভূমিতে নিহত বাংলাদেশি শ্রমিক, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত। সবজির বাম্পার ফলন, সংরক্ষণ সংকটে কৃষক। জনগণের সেবা করাই আমার মূল লক্ষ্য। এমপি আব্দুল মালিক, এম এ মালিক, দক্ষিণ সভার নতুন নবনির্বাচিত এমপি। ব্যবসায়ীকে মারধর ও চাঁদা দাবির অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে মামলা। 20 লাখ টাকার চাঁদা না দেওয়ায় তাহিরপুরের ঘটনা। রমজান আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। ইফতার মাহফিলে খাদ্য সামগ্রী বিতরণী অতিথিদের বক্তব্য। ফেব্রুয়ারিতে সড়কে ঝরল 447টি প্রাণ। এই প্রতিবেদনটা প্রায়ই আমরা পাচ্ছি আর কি। এই ছিল মোটামুটি সিলেটের মিররের খবর। সবজির বাম্পার ফলন, কিন্তু সবজি কি আমরা সহজভাবে পাচ্ছি কিনা, এটার উপর কিছু বলুন। সবজির দাম প্রত্যেক বছরই হয়, কিন্তু কৃষকের হাত থেকে মধ্যস্বত্বভোগী ঘুরে আমাদের হাতে, অর্থাৎ ভোক্তার হাতে এসে পৌঁছাতে দাম অনেক পরিমাণ বেড়ে যায়। এটা সবসময় আমরা আলোচনা করি। এই রমজানেও কিছুটা দাম বেড়েছে, যদিও এটা এখন পর্যন্ত সহনীয় মাত্রায় আছে। তো এটা এইভাবে বাড়াটা মোটো একটা শুভ লক্ষণ নয়, ভালো বিষয় নয়। তো পত্রিকায় আপনি মিররের যে সংবাদ শিরোনাম আপনি পড়লেন, সবগুলো সংবাদ নিয়ে আমরা আলোচনা করেছি, কিন্তু একটা বিষয় হচ্ছে আমাদের সিলেট শহরের যে ছিনতাই এবং চাঁদাবাজির যে ঘটনা, এই ঘটনাগুলো আমরা বেশ কয়েকদিন থেকে ঘন ঘন ঘটে যাচ্ছে বলে আমরা দেখছি। এগুলার বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে বেশ তৎপরতা, বিশেষ করে সাপ্লাই রোডে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে বেশি হচ্ছে এটা। হ্যাঁ, তো এইখানে যেটাই হয়ে থাকুক না কেন, রাজনৈতিক কোনো ধরনের ইয়ে দেওয়া যাবে না, এখানে প্রশ্রয় দেওয়া যাবে না। আর যারা ছিনতাই চাঁদাবাজি করে এরা প্রকৃতপক্ষে কোনো রাজনৈতিক কর্মী নয়, এরা সবসময়ই নিজেদের ওই কাজটা চালিয়ে নেওয়ার জন্য একটা রাজনৈতিক আশ্রয় গ্রহণ করে। এই হিসাবে আমার মনে হয় রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকেও সচেতন হতে হবে, শুভবুদ্ধির, আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবশ্যই যথাযথ ভূমিকা পালন করতে হবে। আমরা বিভিন্ন সময় শুনে থাকি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আজকে আরেকটা পত্রিকা পড়া আছে, এটার মধ্যে কিছু আইন শৃঙ্খলা বাহিনীর কথা আছে। পড়ছি জালালাবাদ, ছড়িয়ে পড়েছে যুদ্ধ, অনিশ্চয়তার মধ্যপ্রাচ্য। আজ ঐতিহাসিক বদর দিবস। ইসলামের একটা বিশাল একটি বিজয় হয়েছিল এই দিন বদর যুদ্ধে। 1000 বছর আগের কাহিনী ধারাবাহিকভাবে আসছে লেখা। মধ্যপ্রাচ্য সংকট, মানবিক পরিস্থিতি জাতিসংঘ। ঈদের আগেই চড়া মুরগির বাজার। সবজির পরে মুরগির কথাটা আসছে। উৎপাদন বন্ধের সংখ্যায় শাহজালাল সার কারখানা, সরবরাহ উদ্যোগ, 5 সার কারখানা বন্ধ। ফুরিয়ে যাচ্ছে আতঙ্কে পাম্প, দীর্ঘ লাইন। অর্থাৎ তেলের কথা আবারও বলা হয়েছে এখানে। টানা 3 দিন বৃষ্টির আভাস, দেখা যাক কি হয়। নতুন করে আবার আসছে ভোট গণনা। রেজাল্ট হতো, সরকার গঠন হচ্ছে, তারপর আবার কথা আসছে ভোট গণনা, ফলাফল প্রকাশ। সব স্থানে ইঞ্জিনিয়ারিং করছে জামাতের বক্তব্য আসছে শেষ পৃষ্ঠায় জালালাবাদে। দেশের সবচেয়ে কম ব্যাংক ঋণ সিলেটে, ঢাকা ও চট্টগ্রাম বিভাগে 87%, ঢাকা চট্টগ্রামে বেশি। ইরান যুদ্ধে বাড়ছে আমদানি রপ্তানি ব্যয়।
আমরা জাতীয় পার্ক দিবসে র্যালি, আলোচনা সভা। শ্রীমঙ্গলে চোরাই রাবার সরমুদ্র আটক 6। বিদেশে পাঠানোর নামে প্রতারণা, যুবক আটক। নগর উন্নয়নে সবার সহযোগিতা চাইলেন সিসিক মেয়র। গতকাল একটি স্থানীয় হোটেলে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির অভিষেক অনুষ্ঠানে ইফতার মাহফিলে নগরের দায়িত্বে যিনি আব্দুল কাইম চৌধুরী নগরের সকলের সহযোগিতা চেয়েছেন নগর সুন্দর করার জন্য। ভেঙে দেওয়া হয়েছে জগন্নাথপুর পৌর শহরের সেই বিকল্প সেতু। রমাদান আত্মশুদ্ধি তাকওয়া অর্জনের মাস। জকিগঞ্জে ইয়াবাসহ 3 ব্যবসায়ী গ্রেপ্তার। প্রাথমিক উপবৃত্তি পেতে 8% উপস্থিতি বাধ্যতামূলক। আবার শিক্ষকের কথা আসলো, শিক্ষক হিসাবে এই যে প্রাথমিক ভিত্তিতে উপস্থিতি 80% উপস্থিত হলে তখন করা হবে। এই ব্যাপারে আপনার কি অভিমত? এটা কি ঠিক হলো কিনা? আসলে বিষয় হচ্ছে কি যে প্রাথমিকের শিক্ষার্থী সে প্রতিষ্ঠানে যাবে, তবে 80% এটা সবসময় হয়তো মেনটেন করা সম্ভব হবে না। তো উপস্থিতি দরকার। শিক্ষার্থীরা উপস্থিতি যদি না হয় তাহলে পড়াশোনার মান উন্নয়ন হবে না নিঃসন্দেহে। তবে এই উপস্থিতিটা এটার সাথে জড়িত থাকবে, এই উপস্থিতির কারণে এটা দেওয়া হবে। এই নিয়মটা কি ঠিক হলো কিনা আমি শুধুমাত্র উপস্থিতি ম্যান্ডেটরি না, কিন্তু অনেকগুলা মধ্যে শর্তের মধ্যে এটা একটা শর্ত যে বাচ্চা নিয়মিত উপস্থিত হয়, নিঃসন্দেহে তার পড়াশোনার প্রতি একটা আগ্রহ থাকে। এই জন্য উপস্থিতিটাকে প্রাধান্য করা হয়েছে। আমরা শেষ করিনি আজকে। প্রিয় দর্শক, সময়ের স্বল্পতা, আজকে আমাদের অনিবার্য কারণে আমাদের অনুষ্ঠানটি একটু দেরিতে শুরু করতে হয়েছিল। সময়ের স্বল্পতায় আমরা আরো বিশ্লেষণ অতিথির কাছে আমরা শুনতে পেতাম। আগামী কালকে আবারও অন্য অতিথি নিয়ে, আরো জাতীয় পত্রিকা এবং 2টি স্থানীয় পত্রিকা নিয়ে আমরা যথাসময়ে হাজির হব। সেই সময় পর্যন্ত আপনাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আগাম অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আবারও যে প্রতিষ্ঠানটি আমাদেরকে সহযোগিতা করলেন, আলী বুকস অ্যান্ড ভ্যারাইটি স্টোর, বশিকপুর মধ্যবাজার, লক্ষ্মীপুর, এর স্বত্বাধিকারী জনাব কামাল হোসেনকে আবার কৃতজ্ঞতা জানিয়ে অতিথি আপনাকে আবারও স্বাগত জানিয়ে অনুষ্ঠান শেষ করছি। ধন্যবাদ।